জামাতিরা সবকিছু গুছিয়ে নিয়ে আসে, গুছিয়ে নিয়ে আসার পরে তাদের মুক্তিযুদ্ধ বিষয়ক চুলকানি আবার শুরু হয়ে যায় এবং তারা মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ শুরু করে, মুক্তিযুদ্ধকে আক্রমণ শুরু করে। তারা ভাবে যে অনেক কিছু করা হলো, অনেক যত্ন করে হয়তো এই জাতির কাছ থেকে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়া গেল। যখনই ভুলিয়ে দেয়া গেল ভেবে তারা একটা পদক্ষেপ নেয়, সেই পদক্ষেপটা ব্যাকফায়ার করে এবং এত চূড়ান্তভাবে ব্যাকফায়ার করে যে মানে একেবারে মায়াই হয় মাঝে মাঝে আমার এই রাজাকার গোষ্ঠীর জন্য। সম্প্রতি কুমিল্লার 14 গ্রামে একজন মুক্তিযোদ্ধা, আমরা জানি যে মুক্তিযোদ্ধা আব্দুল হাই, তাকে গলায় ছুরি ধরে জুতার মালা পরিয়ে ঘুরানো হয়েছে বাজারে এবং এই জিনিসটা জামাতের কর্মীরা করেছে। বিবিসি বলেছে যে এখানে বেশ কিছু জামাতি কর্মীদের নাম এসেছে। জামাত ভেবেছিল যে এত কিছু করা হলো, এত 24-এর গুণগান গাওয়া হলো, এত মুক্তিযোদ্ধাদের ভুল ধরা হলো, মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ নষ্ট করে ফেলেছে বলে কান্নাকাটি করা হলো এবং জামাতি নেতা, জামাতের সমর্থনপুষ্ট মদতপুষ্ট নেতা ডক্টর ইউনূস এবং তার প্রেস উইং, তার উপদেষ্টারা, তার ছাত্ররা, তার শিবিরের ছদ্মবেশী সমন্বয়করা এত চেষ্টা করলো, নিশ্চয়ই এগুলো হয়ে গেছে ডিসেম্বর শেষের দিকে। সুতরাং তারা একটা টেস্ট কেস করলো এবং সেই টেস্ট কেসটা হলো একজন মুক্তিযোদ্ধার গলায় ছুরি ধরে তাকে জুতার মালা পরিয়ে ঘোরানো, ঘুরিয়ে সেইটা তারাই ভিডিও করেছে, তারাই সোশ্যাল মিডিয়ায় দিয়েছে। কিন্তু ঘটনাটা কি হলো দেখলেন? ঘটনাটা হলো গোটা বাংলাদেশ আরেকবার স্তব্ধ হয়ে গেল। বাংলাদেশের মানুষ এই জিনিসটা নিতে পারলো না। আমি মুক্তিযুদ্ধে যিনি আছেন আব্দুল হাই, তিনি আওয়ামী লীগ করতেন, খুব সম্ভবত কৃষক লীগের কেন্দ্রীয় নেতাদের একজন, কৃষক লীগের কমিটিতে উনি আছেন। স্বাভাবিকভাবেই তিনি ভালো লোক না খারাপ লোক, গত 15 বছর তিনি আসলে আওয়ামী লীগকে বা রাষ্ট্রীয় ক্ষমতা, সরকারি ক্ষমতা কাজে লাগিয়ে কিছু করেছেন কি না করেছেন সেই তর্কে যাব না। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আহত হচ্ছেন, হেনস্থার সম্মুখীন হচ্ছেন, লাঞ্ছনার শিকার হচ্ছেন, সেটা খুব স্বাভাবিকভাবেই আব্দুল হাইও তার ব্যতিক্রম হবেন না, এতটুকুই ভাবা হয়েছিল। কিন্তু যেই মাত্র তার মুক্তিযোদ্ধা পরিচয়টা বাজারে চলে আসলো, মানুষের কাছে চলে আসলো, আপনি দেখবেন গোটা বাংলাদেশ আরেকবার শক খেলো। আমরা কোন সরকারের কাছে আছি? কোন সরকারের মদদে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেওয়া যেতে পারে? যখনই এই ঘটনাটা ঘটলো, এই শকিং ঘটনাটা ঘটলো, জামাত গুটিয়ে গেল। জামাত টের পেল যে আরেকটা ব্লান্ডার তারা করে ফেলেছে। প্রিয় দর্শক, আপনাদের মনে আছে 2007 সালে এরা একই কারবার করেছিল। তারা একটা ফেক কিছু মুক্তিযোদ্ধাদের বানিয়ে প্রেস ক্লাবে একটা জামাতি মুক্তিযোদ্ধা সংগঠন শুরু করেছিল, যেখানে একজন সাধারণ শ্রমিক মুক্তিযোদ্ধা গিয়েছিলেন। উনি মুক্তিযোদ্ধার অনুষ্ঠান শুনে প্রেস ক্লাবে ঢুকে পড়েছিলেন এবং এই জিনিসটা দেখার পরে তিনি প্রতিবাদ করেছিলেন। সেই প্রতিবাদের পরে শিবিরের ছেলেরা তার পিঠে ফ্লাইং কিক মেরেছিল। সেই ফ্লাইং কিকের কারণে ওই সময় 2007-08 সালের সময় গোটা দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানুষ সোচ্চার হয়েছিল। তার ফলশ্রুতিতে 2008-এ নির্বাচন, আওয়ামী লীগ প্রতিশ্রুতি দিয়েছিল এই বিচার করবে এবং সাধারণ তরুণ, সাধারণ মানুষ, সাধারণ জনগণ এই বিচারের কারণে আওয়ামী লীগকে সমর্থন করে আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসেছিল। জামাতের সেই ব্লান্ডারের পর আরেকটা ব্লান্ডার হচ্ছে এইবার তারা করলো জুতার মালা গলায় দিয়ে। তারা একজন বীর মুক্তিযোদ্ধা, যার প্রায় 90 বছর বয়স, এই বৃদ্ধকে তারা নির্যাতন করতে গিয়েছে। কিন্তু এই গোটা পরিস্থিতিতে সবচেয়ে বেশি স্মার্টলি খেলেছে আমার যেটা মনে হয়, যে কারণে আমি আজকে এই ভিডিওটা করেছি, সেটা হচ্ছে বিএনপি। মুক্তিযোদ্ধা আব্দুল হাই যদিও আওয়ামী লীগের একজন নেতা, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতা, কিন্তু এই অপমানের, মুক্তিযুদ্ধের উপর অবমাননার বিরুদ্ধে স্থানীয় বিএনপি একটা বিশাল, বেশ বড় মিছিল করেছে এই প্রতিবাদে, এই সম্মানহানির, মুক্তিযুদ্ধের সম্মানহানির বিরুদ্ধে। এই জিনিসটা সোশ্যাল মিডিয়া খুবই প্রশংসিত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে খুব প্রশংসা করছি এবং আমি দেখেছি আমার যারা ফ্রেন্ডস, ফলোয়ার আছেন, আমার সাথে সংশ্লিষ্ট ফেসবুকে আছেন, তারা সকলেই বিএনপির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। এর মাধ্যমে বিএনপি একটা পরিষ্কার বার্তা দিয়েছে, জামাতের সাথে তাদের যে ব্যবধান, জামাতের সাথে তাদের যে দূরত্ব, সেটা সুস্পষ্ট করার ক্ষেত্রে এই মিছিলটা আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করবে। একেবারে একটা পরিষ্কার সিগন্যাল তারা দিয়েছে। এখন এর মাধ্যমে নতুন করে প্রশ্ন উঠেছে, তাহলে বিএনপি কি মুক্তিযুদ্ধের সপক্ষের দল হিসেবে পরিচিত পেতে পারে? মুক্তিযুদ্ধের সপক্ষের দল হিসেবে কি বিএনপিকে অ্যাকসেপ্ট করে নেওয়া যেতে পারে? সাধারণ মানুষ কি সেটা অ্যাকসেপ্ট করে নেবে?
এই প্রশ্নটা কেন এসেছে, কিভাবে এসেছে, সেটা আমি বলি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে 2013 সালের গণজাগরণ মঞ্চে আমরা যখন কাজ করেছি, সাধারণ মানুষের যে সম্পৃক্ততা ছিল, সকলের একটা কমন দাবি ছিল যে বাংলাদেশে রাজনীতি করতে হলে মুক্তিযুদ্ধকে অন করতে হবে। আমরা চাই সরকার এবং বিরোধী দল দুখানি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি থাকুক। এই যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি নামে একটা কথা আছে, এবং এই টার্মটাকে যে আওয়ামী লীগ এককভাবে বছরের পর বছর দখল করে রেখেছে, এর থেকে মুক্ত করার প্রয়োজন আছে। আওয়ামী লীগ একা মুক্তিযুদ্ধের সপক্ষের দল হিসাবে, বা আওয়ামী লীগের সাথে তাদের যে জোট আছে, জাসদ বলুন বা অন্যান্য ওয়ার্কার্স পার্টি, আরও কিছু বামপন্থী সংগঠন আছে, তাদের সাথে বাম এবং ডানপন্থী, শুধু তারাই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হবে তা কিন্তু নয়। মুক্তিযুদ্ধ করেছিল 7 কোটি বাঙালি, মুষ্টিমেয় কিছু জামাত মুসলিম লীগার ছাড়া সকল বাঙালি মনে প্রাণে মুক্তিযুদ্ধের সাথে ছিল। সুতরাং বাংলাদেশের সকল রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনৈতিক দল হবে, সেটাই প্রত্যাশিত ছিল। কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি, বিশেষ করে 2001 সালে জামাত বিএনপিকে বিভিন্নভাবে ব্যবহার করেছে এবং ধীরে ধীরে বিএনপিকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির পরিচয় থেকে বিচ্ছিন্ন করতে পেরেছে। এবং এই বিচ্ছিন্ন করায় বিএনপির কি আদৌ কোনো লাভ হয়েছে? বিএনপির কোনো লাভ হয় না, বিএনপির ক্ষতি হয়েছে। এই ক্ষতিটা এইভাবে হয়েছে, আমি যদি বলি যে আওয়ামী লীগ গত 15 বছর যে ছিল, মধ্যবিত্ত একটা বড় শ্রেণী বিশ্বাস করত যে যদি আওয়ামী লীগ না থাকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সরকারে থাকবে না, এবং মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি পরিষ্কারভাবে পাকিস্তানবাদী লোকজন এই দেশে আসবে এবং তারা এই হল্লাগুল্লা করবে, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি। ধর্ম সংখ্যালঘুদের উপরে নির্যাতন বিভিন্ন জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয়কে এখন ব্যারিকেড দিয়ে দিয়েছে, দিয়ে শিবিরের পোলাপান ওইখানে ট্রাফিক কন্ট্রোল করছে, এইসব খবর আমাদের কাছে আসছে। সো এই ভীতি থেকেই কিন্তু আওয়ামী লীগকে অপছন্দ করেও, আওয়ামী লীগকে একেবারে ডিজোন করেও অনেক লোক আওয়ামী লীগের পক্ষে ছিল, যে ভাই মুক্তিযুদ্ধের জায়গাটা রাখতে হবে। মুক্তিযুদ্ধের এই স্মৃতিটা যে এত গুরুত্বপূর্ণ, বাঙালির কাছে এত আবেগপূর্ণ, এটা জামাত টের পাচ্ছে না, সাধারণ মানুষ টের পাচ্ছে। এবং এটা টের পাচ্ছে, এর প্রমাণ হচ্ছে এই যে মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের উপর জুতার মালা দেওয়ার সাথে সাথে প্রতিক্রিয়া থেকে, বা এর কিছুদিন আগে যদি দেখেন জাতীয় সঙ্গীত নিয়ে যখন প্রশ্ন উঠেছে, তখনকার সময় থেকে এই প্রশ্নটা এসেছে। মানুষের, জনমানুষের স্মৃতিতে, আমরা যেটাকে বলি কালেকটিভ মেমোরি, জনগণের স্মৃতিতে মুক্তিযুদ্ধ খুবই একটা আবেগের জায়গা। এবং সেই আবেগের জায়গায় জামাত কখনো করতে পারবে না, কারণ তারা এর বিরোধিতা ছিল, কিন্তু বিএনপি করতে পারবে। এবং বিএনপির জন্য আমার কাছে মনে হয় এটা করা খুবই গুরুত্বপূর্ণ। একটা সময় বিএনপি এই দেশে 80-র দশকে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল ছিল তরুণদের কাছে। বিশেষ করে আপনি যদি দেখেন 1986 সালের পরে 90 সালে, 91-তে বিএনপি ক্ষমতায় আসে, এই যে সময়টা ছিল, এই সময়ে জাতীয়তাবাদী ছাত্র দল বা ছাত্রদের সংগঠন যেটা বিএনপির আছে, তারা কিন্তু একচেটিয়া জনপ্রিয়তা ছিল। আপনি দেখেন ডাকসু নির্বাচনে তারা একক প্যানেল দিয়ে একবার কাছাকাছি গিয়েছিল একবারে সম্মিলিতর বিরুদ্ধে, পরবর্তীতে জিতেছে, আমান খোকন প্যানেলটা জিতলো। এবং বাংলাদেশের সকল ইকসু, বুয়েট, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজগুলোর যতগুলো ছাত্র সংসদ হয়েছে, প্রায় অধিকাংশ, প্রায় বলতে গেলে একচেটিয়াভাবে জাতীয়তাবাদী ছাত্রদল তখন জনপ্রিয় সংগঠন হিসাবে ছাত্র সংসদগুলো জিতেছে। তখন কি ছিল বিএনপি? তখনকার বিএনপি কিন্তু মুক্তিযুদ্ধকে কোনো না কোনোভাবে অন করত। শাহরিয়ার কবির তার একটা সাক্ষাৎকারে বলেছিলেন, যখন 92 সালের ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলন শুরু হয়, বিভিন্ন জায়গায় তারা যে সাহায্যগুলো পেয়েছেন, বিভিন্ন জায়গায় জামাত শিবিরের আক্রমণ প্রতিহত করার ক্ষেত্রে, সেখানে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো যারা ছিল, জাতীয় ছাত্রলীগ ছিল, বাংলাদেশ ছাত্রলীগ ছিল, জাসদের যে ছাত্রলীগ আছে তারা ছিল, তার বাইরে জাতীয়তাবাদী ছাত্রদলের ব্যাপক সংখ্যক নেতাকর্মী কিন্তু শাহরিয়ার কবিরদেরকে সহায়তা করেছেন। সরাসরি তো প্রত্যক্ষভাবে না করলেও পরোক্ষভাবে এদের একটা সংশ্লিষ্ট ছিল। এটা কিন্তু শাহরিয়ার কবিরের সাক্ষাৎকারে আছে। সেই সময়কার বিএনপির স্লোগানগুলো যদি আপনি চিন্তা করেন, কমন স্লোগান ছিল স্বাধীনতার ঘোষক জিয়া, ল ল ল সালাম। মানে তাদের মিছিল শুরুই হয়তো মুক্তিযুদ্ধকে অন করে। বিএনপির ভিতরে প্রচুর মুক্তিযোদ্ধা আছেন। জিয়াউর রহমান নিজে সেক্টর কমান্ডার ছিলেন, তার বাইরে ওই সময়কার যারা সশস্ত্র মুক্তিযুদ্ধ করেছেন, একবারে মীর শওকত বলেন বা অনেক কর্নেল অলির কথা বলেন, এখন মেজর হাফিজ আছেন, এদের মতো যারা সেনাবাহিনীতে ছিলেন, সশস্ত্র মুক্তিযোদ্ধাদের একটা বড় অংশ, খেতাবদারি মুক্তিযোদ্ধাদের একটা বড় অংশ কিন্তু বিএনপির রাজনীতিতে, বিএনপির যাত্রা শুরু থেকে ছিলেন। সো মুক্তিযোদ্ধাদের দ্বারা তৈরি একটা রাজনৈতিক দল, যদিও এই দলের মধ্যে শাহ আজিজ সহ অনেক
আব্দুর রহমান বিশ্বাস সহ অনেক ঘাতক দালাল এবং পাকিস্তানপন্থী দালালদেরকে পরবর্তীতে সংশ্লিষ্ট করা হয়েছে, কিন্তু মুক্তিযোদ্ধাদের একটা বড় স্টেক হোল্ড ছিল। বা আপনি যদি দেখেন একেবারে গেরিলা যোদ্ধা, ঢাকার গেরিলা যোদ্ধা সাদেক হোসেন কোকা, একজন একেবারে একটা কিংবদন্তি যোদ্ধা ছিলেন। সাদেক হোসেন কোকার মতো লোকজনও কিন্তু বিএনপির নেতা হিসাবে কাজ করেছেন, মুক্তিযুদ্ধকে ওন করে এই বিএনপি ছিল। কিন্তু 2001-এর ঘটনার সময় তারা যখন জামাতের সাথে এককভাবে নির্বাচন করলো, সেই নির্বাচন করতে গিয়ে তারা কি করলো, তারা ধীরে ধীরে মুক্তিযুদ্ধকে ডিজোন করা শুরু করলো। এই ডিজোন করার সাথে সাথে তরুণদের মধ্যে থেকে তাদের জনপ্রিয়তা কমে গেছে। আপনি যেভাবে দেখেন, এখন কি অবস্থা আমি জানি না, ক্যাম্পাসের খবর বলতে পারবো না, কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল ব্যাপকভাবে দুর্বল হয়েছে আমি যদি বলি, কারণ তরুণদের মধ্যে থেকে মুক্তিযুদ্ধের জায়গাটা ছিল না। 2013 সালে আমরা যখন গণজাগরণ মঞ্চ করি, শাহবাগে আমরা যখন এই আন্দোলনটা সংগঠিত করি, প্রচুর সংখ্যক বিএনপির সাধারণ সমর্থকরা, ছাত্রদলের সাধারণ কর্মীরা কিন্তু সেখানে গিয়েছেন, কিন্তু তারা সংশ্লিষ্ট হতে পারেন নাই, কারণ তাদের দল শাহবাগকে ডিজোন করেছে, মুক্তিযুদ্ধের স্পিরিটকে ডিজোন করেছে। আজকে এটা দেখা যাচ্ছে যে এটা করে বিএনপির কোনো লাভ হয় নাই। যেই মাত্র 5ই আগস্টের পট পরিবর্তন হয়েছে, জামাত তার নিজের চেহারায় ফেরত এসেছে এবং তারা এককভাবে আরও কিছু ইসলামিক দলকে সাথে নিয়ে জোট করে ক্ষমতায় যেতে যাচ্ছে, এবং তারা বিএনপির বিরুদ্ধে একেবারে একটা বড় আকারে প্রোগ্রাম শুরু করেছে, ক্যাম্পেইন শুরু করেছে। আপনি দেখবেন সম্প্রতি শুরু হয়েছে যে টেম্পু স্ট্যান্ড দখলকারী হিসাবে বিএনপিকে বলা হচ্ছে। এই পুরা লেভেলিংটা, ব্র্যান্ডিংটা জামাত করছে। এর পাল্টা হিসাবে বিএনপি যখন এই যে মুক্তিযোদ্ধা আব্দুল হায়ের অপমানের বিরুদ্ধে গিয়ে একটা প্রতিবাদ মিছিল করেছে, একটা সিগন্যাল দিয়েছে, এটাকে শুভ হিসাবে ধরতে হবে। এটাকে শুভ হিসাবে ধরতে হবে এই কারণে, কারণ মধ্যবিত্ত বাঙালির যে বড় স্টেকটা আছে ঢাকা শহরে বা শহর কেন্দ্রিক সাধারণ মানুষের যে স্টেকটা আছে, মুক্তিযুদ্ধে তাদের একটা আবেগের জায়গা, ইমোশনের জায়গা, এবং এই ইমোশনটা যদি আরও রাজনৈতিক দল এটার সাথে সংশ্লিষ্ট হতে পারে, এটাকে ওন করতে পারে, তাহলে ভালো হবে। এবং বিএনপি সেদিকে যাচ্ছে, এটা আমার কাছে মনে হয় বিএনপি রাজনীতির জন্য ভালো হবে। জামাতের সাথে তাদের এই জায়গাটা খুব পরিষ্কার ব্যবধান তারা তৈরি করতে পারবে, এবং করতে পারলে মধ্যবিত্তের একটা বড় সাপোর্ট বিএনপি পেতে পারে। আওয়ামী লীগ বর্তমানে বেশ কিছু জায়গায় ব্যাগেজ আছে। আওয়ামী লীগের ব্যাগেজ আছে দুর্নীতি নিয়ে। আওয়ামী যেহেতু তারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল, তাদের অনেকগুলো সাফল্যের পাশাপাশি অনেক ব্যর্থতা নিয়ে জনগণ কথা বলবে। দুর্নীতি, বিশেষ করে ব্যাংকের তহবিল তসরুপ, একটা বিগ ইস্যু ছিল এতদিন। জুলাই আগস্টের ছাত্র হত্যা, এই আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ এখন পর্যন্ত যদিও বলে বেড়াচ্ছে যে এটা বহিরাগত শক্তির মাধ্যমে এই ছাত্র হত্যা হয়েছে বা কিছু, বাট এটা খুব বড় আকারে তারা এস্টাবলিশ করতে পারে নাই। এই জায়গাটায় গিয়ে আওয়ামী লীগের একটা ব্যাপক সংখ্যক সমর্থকরা আছেন যারা, বললাম যে আওয়ামী লীগকে ডিজোন করেও শুধু মুক্তিযুদ্ধের প্রশ্নে আওয়ামী লীগের সাথে ছিলেন, তাদের কাছে বিএনপি একটা সম্ভাব্য বিকল্প হতে পারে। বিশেষ করে জামাত এবং বর্তমানের যে ছাত্র শক্তি বা ছাত্র সমন্বয়ক যারা আছেন, এদের তো অর্ধেক তো শিবির, তারাই বলে, বাকিরা শিবির ভাবাপন্ন বা এই ভাবাপন্নদের যে রাজনৈতিক দলটা তৈরি হবে, এবি পার্টির লোকজন সহজে রাজনৈতিক দলটা তৈরি হচ্ছে, এরাও কিন্তু মুক্তিযুদ্ধকে ডিজোন করে যাচ্ছে, মুক্তিযুদ্ধকে বিরোধিতা করে যাচ্ছে। সেই জায়গায় যে স্পেস তৈরি হচ্ছে, বিএনপি এখানে একটা একক রাজনৈতিক শক্তি হিসাবে যদি আবির্ভূত হয়, এটা বিএনপির রাজনীতির জন্য ভালো হবে, সাধারণ মানুষের জন্য ভালো হবে, এবং প্রোগ্রেসিভ জায়গাটায় যাবে। বিএনপির বেশ কিছু ব্যাগেজ নাই, এবং এই ক্ষেত্রে আওয়ামী লীগের একটা বড় পুঁজি হচ্ছে মুক্তিযুদ্ধ। আওয়ামী লীগের যদি আপনি দায় দেনা দেখেন একদিকে, আরেকদিকে পুঁজি দেখেন, এই দায় দেনা বাইরে আওয়ামী লীগের বড় পুঁজিটা হচ্ছে মুক্তিযুদ্ধ, যেখানে তারা এককভাবে রাজনৈতিক দল হিসাবে নেতৃত্ব দিয়েছিলেন এবং এর ঐতিহ্যকে তারা ধারণ করে এসেছেন। তারা সেটাকে যে কোনোভাবে হোক রাজনীতিতে প্রাসঙ্গিক রেখেছেন। এই জায়গাটা যদি বিএনপি আওয়ামী লীগের সেই পুঁজিতে হাত দেয়, এটা টেকনিক্যালি আওয়ামী লীগের জন্য আগামী নির্বাচনে ক্ষতিকারক হবে, কিন্তু বিএনপির জন্য লাভবান হবে। বিএনপি আমি জানি না আগামীতে এই জিনিসটা বিবেচনা করছে কিনা বা করবে কিনা, বাট মুক্তিযুদ্ধ আব্দুল হায়ের অপমানের প্রতিবাদে বিএনপির এই মিছিল সিগন্যাল দিচ্ছে যে বিএনপি এই জায়গাটাকে বেশ সিরিয়াসলি দেখছে। আমাদের কাছে আরো বেশ কিছু কথাবার্তা আসতেছে। সম্প্রতি জামাতের আমির লন্ডনে এসেছিলেন এবং তার সাথে তারেক রহমানের কোনো বৈঠক হয় নাই, এরকম কোনো বৈঠকের খবর আমার যতগুলো সোর্স আছে লন্ডনে তারা দিতে পারেন নাই, এবং এতে ধারণা করা হচ্ছে বিএনপি এবং জামাত বেশ আলাদা পথে এখনো হাঁটছেন। যদিও প্রো জামাতি একটা ব্লক চেষ্টা করছে এই বিএনপি এবং জামাতকে একসাথে একজোটে নিয়ে আসার, তারা এটা নিয়ে অনেক আহাজারি করছেন,
কিন্তু শেষ পর্যন্ত বিএনপি কি করে এটা দেখার বিষয়। বিএনপি যদি মুক্তিযুদ্ধকে ধারণ করে, যেহেতু তাদের সেই লিগেসির জায়গাগুলো আছে, আপনি দেখেন যেন এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এটা কিন্তু বিএনপির তৈরি। 2001 সালে আসার পরে, তারা ক্ষমতায় আসার পরে অক্টোবরে নির্বাচন করে 23 অক্টোবরে কিন্তু তারা মুক্তিযুদ্ধ বিষয়ক একটা আলাদা মন্ত্রণালয় তৈরি করেছেন। সো তাদের বলার মতো অনেক কিছু আছে। প্রশ্ন হচ্ছে তারা কি সেগুলো বলবে, নাকি তারা আবারও জামাতের ফাঁদে পা দিবে। এবং জামাতের ফাঁদে পা দিলে যে লাভ হয় না, মুক্তিযুদ্ধ আব্দুল হাইয়ের ঘটনার সাধারণ প্রতিক্রিয়া দেখলে এটা বোঝা যাবে। জাতীয় সঙ্গীত পরিবর্তনে গোলাম আজমের ছেলের প্রস্তাবের সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখলে এটা বোঝা যাবে। সাধারণ মানুষ আন্দোলন 24 সবকিছু ধারণ করছে, মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে নয়। এই জিনিসটা যত রাজনৈতিক দল টের পাবেন, যত রাজনৈতিক দল বুঝতে পারবেন, যত তারা ধারণ করবেন, সেটা তাদের রাজনীতির জন্য ভালো হবে। প্রিয় দর্শক, আমরা সকলেই উন্মুখ হয়ে অপেক্ষা করব আগামী রাজনীতিতে মুক্তিযুদ্ধকে সকল দল কিভাবে ধারণ করছে সেটা দেখার জন্য। আজকে এই পর্যন্তই। পরের পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার আলাপ হবে। ধন্যবাদ।